Ladies and gentlemen, get ready for an extraordinary session with industry trailblazers as they unveil the blueprint for a dynamic and sustainable growth roadmap for Bangladesh's food and beverage sector. These visionaries are here to share insights that challenge norm, spark innovation, and redefine success in our industry. Joining us today are Zafar Uddin Siddiqui, Executive Director, Citigroup; Soyed Iqbal Mahmood Hossain, Sales Director and Board Member, Nestle Bangladesh PLC; Navid Yaqub, CEO, Bruvana Beverage Group; Samit bin Salam, Founder, Kivahan Group. I'm welcoming Ms. Suraya Siddiqa, Director, Sales and Marketing, Grameen Danone Foods Limited, to moderate the CXO session. Thank you. Assalamu alaikum সবাইকে and very good afternoon. আমাদের এখন যে সেশনটা শুরু হতে যাচ্ছে এটা একটা সেক্সো সেশন। সো প্রথমে আমি আমাদের প্যানেলিস্টদেরকে ওয়েলকাম জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ অল ফর জয়েনিং, বিকজ আজকে যেই মুহূর্তে আমরা আমাদের এই স্ট্র্যাটেজিক সেশনটা নিয়ে কথা বলতে চাচ্ছি, with your perspective, the practitioners will get the roadmap. গাইডেন্সটা পেয়ে যাবে সো দ্যাট দে ক্যান ক্রিয়েট দ্য রোডম্যাপ ফর গ্রোথ। এবং এই ডিসকাশনটা আমরা অ্যাকচুয়ালি সেই সময় করতে যাচ্ছি যখন সিচুয়েশন ইজ রিয়েলি ওয়ার্সন, একটু চ্যালেঞ্জিং একটা টাফ টাইম আমরা পার করতে চাচ্ছি। সো বিফোর ইনিশিয়েটিং দ্য সেশন আই উড লাইক টু ইন্ট্রোডিউস আওয়ার এস্টিম প্যানেলিস্ট। আমাদের সবার ডানে আছেন নাভিদ ইয়াকুব ভাই, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার, ব্রুভানা বেভারেজ লিমিটেড। সৈয়দ ইকবাল মাহমুদ ভাই, সেলস ডিরেক্টর, নেসলে বাংলাদেশ পিএলসি। আমার পাশে আছেন আমাদের জাফর সিদ্দিকি ভাই, উনি আছেন সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে, এবং সামিত বিন সালাম ভাই আছেন কিবা হানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। থ্যাংক ইউ অল ফর জয়নিং টুডে। সো যেটা বলছিলাম আমি প্রথমেই, সেটা হচ্ছে যে এই মোমেন্টটা আসলে ইনফ্লেশন ইজ রিয়েলি হাই, এবং ফুড ইনফ্লেশন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নেসেসিটি নিয়ে একটা বড় চ্যালেঞ্জ কনজিউমার্সরা ফেস করছে, যার একটা বড় ইম্প্যাক্ট ডেফিনেটলি ফুড অ্যান্ড বেভারেজের সবচাইতে বেশি। এখান থেকে যদি আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি আমি ইকবাল ভাইয়ের থ্রুতে। ইকবাল ভাই, কেন আপনাকে প্রথমেই বেছে নিলাম? বিকজ ইউ রিপ্রেজেন্ট দ্য ফ্রন্ট লাইন, এবং আলটিমেট গোল যেটা আমাদের যে কোনো অর্গানাইজেশনে থাকে, সেলস, রেভিনিউ, টপ লাইন। সো এই মোমেন্টে আপনারা কনজিউমারের বাইং বিহেভিয়ারে কি কি শিফট দেখতে পাচ্ছেন? Thank you, Suraya. Very important question. It is not only for Nestle, it's for all those who are involved in the entire food business. সংক্ষেপে যদি বলি, গত আমরা কনজিউমারের বিহেভিয়ারের মধ্যে একটা শিফট দেখেছিলাম পোস্ট কোভিড সময়ে, ডিউরিং কোভিড অ্যান্ড পোস্ট কোভিড। বাট দ্য কোয়েশ্চেন ইজ ভেরি মাচ পার্টিনেন্ট টু দ্য কারেন্ট ইনফ্লেশন গোয়িং অন, অ্যান্ড দিস ইনফ্লেশন ইজ সারপ্রাইজিংলি যে অনেক, ইভেন আমরা যদি কনসিডার করি শ্রীলঙ্কার মতো দেশ, পোস্ট কোভিডের পরে যে ইনফ্লেশনটা ছিল, সাডেনলি দে কন্ট্রোল ইট ভেরি ওয়েল। বাট আনফর্চুনেটলি ইন বাংলাদেশ আওয়ার ইনফ্লেশন ইজ স্টিল অ্যাবাভ 2 ডিজিট, 10-এর উপরে, এবং লাস্টলি এটা অলমোস্ট 14-এর কাছাকাছি ফুড ইনফ্লেশন যদি ধরি। সো এই সময় আমরা যে কনজিউমারের মধ্যে দুটা বেসিক বিহেভিয়ার দেখতে পারি, যেটা ওভারঅল বলি। কিন্তু আমি কনজিউমার, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কনজিউমারের সেগমেন্ট একটু বলি। যেমন আমি যদি কনজিউমার আপার ক্লাস কনজিউমার বা এসএসসি A++ বলি, তাদের শিপমেন্টটা একরকম। তাদের শিপমেন্ট হচ্ছে দে ডোন্ট, বিকজ দে আর নট ইফেক্টেড বাই দ্য ইনফ্লেশন। এখন যে BMW গাড়ি কিনার, তার কাছে ইনফ্লেশন ব্যাপার না। বেস্ট এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে এই কিছুদিন আগে একটা মোটর বাইক লঞ্চ হলো, রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড এমনভাবে লঞ্চ করলো, ওইটা এখন যদি কেউ অর্ডার দেয় 50,000 টাকা অ্যাডভান্স দিবে, প্রোডাক্টটা পাবে জুলাইয়ে অথবা আগামী বছরের অগাস্টে। তো তার মানে কি, ইনফ্লেশনে ওই শ্রেণীটাকে টাচ করে না। কিন্তু আমরা যেহেতু ফুড বিজনেস আছে, আমাদের ফুড বিজনেস হচ্ছে মাস প্রোডাক্টটা নিয়ে। তো যেসব ক্যাটাগরি মাস প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে, দে আর অ্যাকচুয়ালি ইম্প্যাক্টেড। নাও কনজিউমারের বিহেভিয়ারের শিপমেন্টটা দুইটা জিনিস। একটা হচ্ছে সিন্স দেয়ার, আমরা সকালে বলতেছিলেন অনুপদা, দুপুরে, যে কনজিউমারের ইনফ্লেশন এবং
ওয়েজ ইনক্রিমেন্ট বা তার আয় যেভাবে বাড়ছে ইনফ্লেশন তার চেয়ে বেশি। অ্যাট দ্য এন্ড যেটা রেজাল্টটা কি, ডিসপোজেবল ইনকাম কমে গেছে। সেই কারণে কনজিউমার প্রথম যেটা করে সেটা হচ্ছে যে কনজামশন কমাই দিছে। আগে যেখানে একটা লোক 2 কেজি কিনতো, সে এখন 1.5 কেজি দিয়ে কমার চেষ্টা করছে। তো ইনসাইটটা হচ্ছে কনজিউমার হ্যাজ রিডিউস দেয়ার কনজামশন। সেকেন্ড থিং ইজ consumer is now not that much aware of quality. He knows quality is good, but he cannot afford. So at then he is now going to the second layer product. So that's also we have that change we have also observed. Third one is they are very much price sensitive. তিনটা জিনিস কনজিউমারের মধ্যে লোক। আরেকটা জিনিস হচ্ছে কনজিউমারের এটার কারণে অবশ্য অন্য একটা সেক্টরের খুব ভালো ব্যবসা হচ্ছে, সেটা হচ্ছে যারা মাইক্রো ফাইন্যান্স করে। কনজিউমার এখন তার সেভিংস ব্যাঙ্কে খেয়ে ফেলছে, যার কারণে অনেকে লোন করেও খাচ্ছে। এই জন্য দেখবে ক্রেডিট কার্ডের বিজনেস খুব ভালো এই মুহূর্তে, ছোট ছোট যারা মাইক্রো ফাইন্যান্স ব্যবসা করে তাদের জন্য ভালো। অর্থাৎ কনজিউমার কম্প্রোমাইজ অন দেয়ার কনজামশন, কম্প্রোমাইজ সামহাউ অন দেয়ার ব্র্যান্ড লয়্যালটি। একদম যে ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড যায় তা না, বাট ফার্স্ট লেয়ার ব্র্যান্ড থেকে হয়তো কিছু কিছু জায়গায় সেকেন্ড লেয়ার ব্র্যান্ডে যাচ্ছে। থার্ড ওয়ান, দে লুক ফর ভ্যালু ফর মানি। আমি একই টাকা দিয়ে আগের সমান প্রোডাক্ট যদি দিতে নাও পারেন, কিন্তু আমাকে অ্যাটলিস্ট দাম না বাড়াইয়া একই প্রোডাক্ট দেন, অথবা দাম বাড়াইলে আমাকে ভ্যালু ফর মানি হিসেবে অন্য একটা কিছু দেন, 10% অফ টপ করে কিছু একটা দেন। এই শিফটটা দেখছি। সো নাইস অফ ইউ। অনেক কিছু অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক, যেটা আমরা এই কনজিউমার আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগিয়ে আমাদের স্ট্র্যাটেজিগুলোতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার সেকেন্ড কোয়েশ্চেন জাফর ভাই আপনার কাছে, আপনি অ্যাকচুয়ালি যেই প্রোডাক্টগুলো নিয়ে ডিল করেন এগুলো এসেনশিয়ালস, এবং রাইট দিস মোমেন্ট ডিউ টু দিস ইনফ্লেশন অ্যান্ড আদার্স মার্কেট কনটেক্সট, ইকবাল ভাই যেটা বলছিলেন যে মানুষের হয়তো হচ্ছে চেঞ্জেস এসছে অনেক বিহেভিয়ারে, এই সময়ে এই যে ইম্প্যাক্টগুলো এটা আপনার সাপ্লাই চেনকেও কি ইম্প্যাক্টেড করছে, র মেটেরিয়ালের প্রাইসেস অ্যান্ড আদার্স, এবং এটা আপনার কনজিউমারকেই বা কীভাবে হচ্ছে গিয়ে আপনি ধরে রাখতে, লয়ালিটি বিল্ড করতে কাজে লাগাচ্ছেন, লয়ালিটিটা কন্টিনিউ করতে? আই মিন থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। বেশ একটা জটিল প্রশ্ন করেছেন উনি। আমরা যে কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজতে যাই, আমার মনে হয় একটা হলো সমসাময়িক একটা উত্তর পেতে পারি, আর একটা হলো লং টার্মে। আসলে জীবনটা যেরকম উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, মানুষের সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত জিনিসই একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। ইনফ্লেশন কখনো বাড়ে, কখনো কমে, কখনো ইকোনমি ভালো হয়, কখনো খারাপ হয়, যুদ্ধ বিগ্রহ লাগে, ঝড় বন্যা জলোচ্ছ্বাস হচ্ছে, আবার নানা রকমভাবে মানুষের আয় রোজগার বাড়ছে, কমে যাচ্ছে। আসলে জীবনটা এরকমই। জীবন কখনো স্মুথলি উপরের দিকেও ওঠে না, নিচেও নামে না, ওঠে নামে, ওঠা নামার মধ্যে দিয়ে চলে। এখন ধরেন বর্তমানে যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে, এরকম পরিস্থিতি থেমে 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 দশকে দশকে হচ্ছে, এটা নতুন কিছু না। আমাদেরকে যে প্রশ্নটা আসলো যে সাপ্লাই চেনকে ডিসরাপ্ট করছে কি না, অ্যাকচুয়ালি দেখুন অবশ্যই করছে কীরকম। গত বিশেষ করে বছর 1.5-2 ধরে সবচেয়ে বড় চেঞ্জ যেটা এসছে বাংলাদেশের বিজনেস সিনারিওর মধ্যে, চেঞ্জটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট মোটামুটি একটা স্ট্যাবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছিল ফর এ ডিকেড অর সো, বা এটা বাড়লেও এমনভাবে বাড়ছিল আমরা কেউ টের পাচ্ছিলাম না। 1 টাকা বাড়ছিল, 8 আনা বাড়ছিল, 4 আনা বাড়ছিল, কম ছিল, বাড়ছিল। এই সাডেনলি 84-86 টাকার থেকে যে জাম্প করতে করতে এখন 120 টাকা 25 টাকা লেভেলে চলে এসছে, এটা এমন একটা অভূতপূর্ব ঘটনা যেটা আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি। আমি এই প্রথমবার এই জিনিসটা ফেস করছি। কথাটা আমি কেন বললাম, এখানে কি হচ্ছে আপনারা বিজনেসের বেসিক জানেন। আমাদের যে প্রোডাক্টগুলো আমি হ্যান্ডেল করি, আমরা ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপরে কাজ করি, লোকাল র মেটেরিয়াল এখানে নেই। তো আমাকে ইম্পোর্ট করতে হয়, 100% ইম্পোর্ট করতে হয়। তারপরে আমরা এগুলো রিফাইন, ক্র্যাশিং অ্যান্ড আদার্স এগুলো করে কিছু ভ্যালু অ্যাড করে আমরা সেল করি।
এখন আমি একটা জিনিস কিনে নিয়ে আসছি একটা সার্টেন প্রাইসে, ইন্টারন্যাশনাল একটা সার্টেন ডলারে, আমি বিলটা সেটেল করছি 6 মাস পরে ডেফার্ড পেমেন্টে। আমি এখনকার হিসেবে কস্টিং করে বিক্রি করে দিয়ে চলে গেলাম, কিন্তু যখন সেটেলমেন্টে যাচ্ছি তখন আমি দেখছি যে আমাকে এক্সট্রা অনেকগুলো টাকা দিতে হচ্ছে। এই অনেকগুলো টাকা মানে সত্যি সত্যি অনেকগুলো, একটু একটু না, একেবারে একটা জাম্প করে প্রথম দিকে 30% যদি কস্ট বেড়ে যায় কোনো জিনিসের, সেখানে কি হতে পারে, কনজিউমার তো পরে যে ইনভেস্ট যে করছে সে যদি নিজে দাঁড়াতে না পারে তো সার্ভিস দিবে কি করে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইন্ডাস্ট্রি যদি দাঁড়িয়ে থাকতে না পারে সেবাটা কি করে দিবে, প্রোডাক্টটা কীভাবে, গুডসে কী করে দিবে? তো একটা সিরিয়াস থ্রেট এসে গেছিলো। তো তারপরেও এখন ধীরে ধীরে মোটামুটি একটা আপার এন্ডে একটু স্ট্যাবিলিটির দিকে এসছে। আমি একটু বলি, একটু সময় নিয়ে আনসারটা করছি। যেমন ধরেন আমরা এক জাহাজ ক্রুড অয়েল যখন আনতাম, আমাদের রিফাইনারিতে এক জাহাজ থাকতো, চিরং পোর্টে এক জাহাজ থাকতো, সমুদ্রে এক জাহাজ থাকতো, এলসি করা থাকতো 2 জাহাজ, অর্থাৎ এক জাহাজ তেল সেল করার জন্য 4 থেকে 5 জাহাজ গুডস আমার কন্টিনিউয়াসলি চেইনের মধ্যে বা পাইপলাইনের মধ্যে থাকতো, এবং এটা আমরা কিনতে থাকতাম, ঘাবড়াতাম না। এই ডলার ফ্ল্যাকচুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ এই গত 1.5-2 বছরে পৃথিবী অনেক অশান্ত হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখবেন। যুদ্ধ তৈরি হয়ে গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা প্রথম ধাক্কা, হঠাৎ করে আচমকা। আবার পরবর্তীতে দেখবেন মিডল ইস্টার্ন পার্টে একটা জিনিস তৈরি হয়ে গেছে। ওর ফলে কি হলো, আমাদের এই যে জিনিসগুলো যে দামে ছিল, এক টন এডিবল অয়েলের ইন্টারন্যাশনাল বুকিং প্রাইস যেটা ছিল, সেখান থেকে কত পার্সেন্ট বেড়ে গেছে আপনারা আন্দাজ করতে পারবেন না। 70-80% যদি বেড়ে যায়, আর এদিকে যদি 30% এক্সট্রা এক্সচেঞ্জ রেটে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কি দাঁড়ায়? তো এই সিচুয়েশনটা আমরা হ্যান্ডেল করাতে স্বাভাবিকভাবে কী হচ্ছে, ধীরে ধীরে একটু একটু করে আগের মতো ফ্রি ফ্লো সাহস নিয়ে যে বিজনেস করা, সেই কাজটা কিন্তু করা যাচ্ছে না। এটা হলো একটা বাস্তবতা। আমি এখন 5টা জাহাজ রাখতে পারছি না। প্রতি মাসে ধরুন আমরা এক জাহাজ করে আনি, সেল করে যাই। এখন থেমে থেমে আমার শর্টেজ হচ্ছে, সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে। সেটা কি হচ্ছে, বোঝার উপর শাকের আটির মতো, খারাপ পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই বাস্তবতাটা আমি বলছি আপনাদেরকে। তারপরও এখান থেকে এই সিচুয়েশনের মধ্যে আমি যে কথা বললাম যে জীবন আসলে মানে এই জাস্ট কন্টেম্পোরারি ইস্যুই জীবনটা না, এই যে আমি কথা বলছি এটাই জীবন না। বেঁচে থাকলে আরও কথা বলবো, আর অতীতে অনেকবার কথা বলে এসছি। জীবন আসলে এটাই। তো এই যে এর মধ্যে থেকে, যেমন আমি আপনাদেরকে বলি, 2023-এ আমি কনজিউমার ব্র্যান্ডে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, 2023-এ যত আমাদের সেলস ছিল, 2024-এ গতকালকে পর্যন্ত ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে আমার গ্রোথ আছে এখনো। কি করে করলাম এই সিচুয়েশনে? ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, আমি কোনোটাতেই পিছনে নাই। আমাদের এই সময়টাতে কি হলো, 1 নম্বর হলো এই যখন ক্রাইসিস আসে তখন যেমন ধরেন ফ্যামিলি লেভেলে একটু আগে বলছিলেন যে ওই যখন ইনফ্লেশন বাড়ে, হ্যাঁ, বা তখন কি হয়, ওই বড় প্যাকেট থেকে ছোট প্যাকেট কনজামশন কমে যায়, বাজেট কার্টেল করে। আমরা প্রথমত যেটা দেখেছি, আমি আমার টিমকে নিয়ে বসেছি, আমি বোঝার চেষ্টা করেছি যে আমার যে নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটার মধ্যে আমার কোথাও কোনো গ্যাপ আছে কিনা, তোমরা গ্যাপ খুঁজে বের করো। আমার যে আউটলেট কাভারেজ, এটা কি আপ টু দ্য মার্ক না এখানে গ্যাপ আছে, খুঁজে বের করো। আমি নাই, আরেকটা ব্র্যান্ড আছে, তাহলে ওখানে তো আমার কাজ বাকি আছে। তো আমি আমার টিমকে নিয়ে যেটা করেছি, আমি নেটওয়ার্কটাকে আরও স্ট্রং ডাইভার্সিফাই করে নিয়ে এসেছি, আরও স্ট্রং করেছি। আমি আমার রিটেল আউটলেট কাভারেজটাকে বাড়ানোর জন্য সেভাবে কাজটাকে মনিটরিং করেছি। হয়তো এসবের ফলে পার ইউনিট কনজামশন কিন্তু, যেমন ইকবাল সাহেব বললেন, কনজামশন কিন্তু কমে গেছে নিঃসন্দেহে। 5 লিটার তেলের জায়গাতে এখন 5 লিটার কনজিউম করছে না,
4 করছে, ওই 1 লিটার কি করবো? ওই আমি 1 লিটার আরেকজনের কাছে গেছি, যে হয়তো যেখানে আমি যেতাম না। তো এই ক্রাইসিসগুলোর মধ্যে ডেফিনেটলি সাপ্লাই চেইনের যে প্রবলেম সেটা ফেস করেছি, কিন্তু আমি আশার দিক যেটা বলছি যে সমস্ত কিছুর পরেও আমাদের আশা ছাড়লে চলবে না। মানুষের কাছে বেঁচে থাকে আশায়, কিন্তু আশাটা আমাদের রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। নতুন নতুন, যেমন আমি এসে একটা ওয়ান্ডারফুল সেশন মাঝখান থেকে শুনেছি, শেষের দিকে অনুবাবু বলছিলেন এই যে কিছু কিছু আইডিয়া নিয়ে, এরকম আসলে অনেক ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে হবে। এই যে ভেন্ডিং মেশিনে চাল টাল, আমার আফসোস হচ্ছিল বসে যে আমি আরেকটু আগে আসলাম না কেন, আরও না জানি কি সুন্দর সুন্দর আইডিয়া উনি দিয়েছেন। হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ ম্যান, আমি ওনাকে চিনি অনেক বছর ধরে, ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। তো আমাদেরকে নিত্য নতুন ভাবনা চিন্তার মধ্যে যেতে হবে। এই ক্রাইসিসটা নিয়ে চিন্তা করলে চলবে না, আসলে চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করছি আমি এটা আরও ভালো কি করে করতে পারি, বা কী করে করতে পারতাম, বা কী করে করতে পারা যায়। ইউ রিমেম্বার, এই দুনিয়াটা কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা যদি ফিট হই সার্ভাইভ করে যাব, যারা ফিট প্রমাণ করতে পারবো না এক্সটিংক্ট হয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই কারণে ইউ আর দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এবং 4 জন 4টি ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, যারা আমাদের এই আজকে সামনে যারা অডিয়েন্স আছে তাদেরকে সাপোর্ট করতে পারছেন যে এই ক্রাইসিস টাইমেই কীভাবে বিং অ্যাজাইল অ্যান্ড বিং ইনোভেটিভ দে ক্যান অলসো ব্লেন্ড দ্য পার্সপেক্টিভ টু ডিলাইট আওয়ার এন্ড কনজিউমার্স। এই রোডম্যাপটার জন্যই আমাদের আজকে বসা, অ্যান্ড থ্যাংক ইউ বোথ প্রথমেই আমাদের এই সিনটা সেট করে দেওয়ার জন্য। আমি থার্ড আসতে চাই নাবিদ ভাই আপনার কাছে। আপনার যে ব্র্যান্ড, এটা কিন্তু বেশ প্রিমিয়াম ব্র্যান্ডস। এখন পর্যন্ত আমরা দুজনের ডিসকাশন শুনছিলাম, একজন এসেনশিয়াল নিয়ে, একজন ফুড অ্যান্ড বেভারেজের বেসিকেই বলছিলেন যে ভ্যালু ফর মানি, পিপল আর লুকিং ফর ভ্যালু ফর মানি অ্যান্ড আদার্স। আপনার যে ব্র্যান্ড, ইটস প্রিমিয়াম। সো ইন দিস কনটেক্সট আপনি অ্যাকচুয়ালি মার্কেটে কী শিফটটা দেখতে পাচ্ছেন, এবং এই শিফটে আপনি আপনার প্রিমিয়াম ব্র্যান্ডটাকে কীভাবে কনজিউমার এন্ডে নতুন করে পজিশন করছেন? থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আপনি অ্যাবসলিউটলি আপনি শুরুতেই বলেছেন যে আমরা আসলে নিজেদেরকে প্লেস করেছি অ্যাজ এ প্রিমিয়াম ব্র্যান্ড, অ্যান্ড অ্যাবসলিউটলি উই আর সাফারিং। আমরা এখন উই হ্যাভ বিন সাফারিং ফর দ্য লাস্ট ফিউ মান্থস। কারণ দেখেন, আমাদের আসলে কনসেপ্টটা ছিল দ্যাট উই ওয়ান্ট টু গিভ সামথিং গুড টু দ্য কান্ট্রি, ইন দ্য সেন্স আমাদের প্রিমিয়াম হওয়ার কারণটা হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস বলেন, সব কিছু বলেন, মানে জাফর ভাই যিনি বললেন, সো হি ইজ অলসো, আই এম ওয়ান অফ his consumer, so I buy a lot of things from his company also. So আমরা আসলে initially when we started off, when we did our pricing, আমরা আসলে যে রেটে প্রাইসিং আমরা সেট করেছিলাম, by the time we launched our product, আমাদের প্রাইস already had increased. So it is because of all the back end that উনি যেটা মেনশন করলেন যে the dollar price, the freight cost being increased, freight cost বেড়ে গেছে, সব কিছু বেড়ে আর কি। তো আমাদের আসলে যেটা ছিল যে আমরা তো উই ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল ইন বাংলাদেশ যারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কটাকে আসলে বাংলাদেশে লঞ্চ করি। সো আমাদের মার্কেট আমরা যে দেখেছিলাম যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কের ইউজুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু বাই আ গুড কোয়ালিটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, আপনি যদি কিনতে যদি চান, ইউ এন্ড আপ বাইং আ ফরেন প্রোডাক্ট। সো যে ফরেন প্রোডাক্টটা আসলে কিনতে গেলে আপনার মিনিমাম স্পেন্ডিং হয়ে যায় 350 থেকে 400 টাকা। ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন সে আসলে কীভাবে করে জিনিসটাকে ইম্পোর্ট করতে এনতে পেরেছে, কারণ বেভারেজের ইম্পোর্টেড ডিউটি ইজ ভেরি হাই। সো ওই সেন্সে তারা আসলে কীভাবে করে তারা কতটুকু সেভ করে আনতে পেরেছে, এটার উপরে তারা প্রাইসটা ডিপেন্ড করে। সো আমরা চিন্তা করি ওয়াই ডোন্ট উই মেক সামথিং অর ক্রিয়েট সামথিং, যেটা আসলে আমাদের ইনিশিয়াল প্ল্যানই ছিল টু গিভ ইট টু দ্য বাংলাদেশ মার্কেট, ইজ যেন একই কোয়ালিটি একটা প্রোডাক্ট একটা রিজনেবল প্রাইসে তারা কনজিউম করতে পারে। সে থেকে আসলে আমাদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা লঞ্চ করা। এবং আমরা লঞ্চ করার পরে আমাদের আগেও একজন কোম্পানি ছিলেন যারা ওয়াজ অলরেডি ইন দ্য মার্কেট। উই সি 12টা কোম্পানি হ্যাজ লঞ্চড আফটার আস ফ্রম লাস্ট মার্চ 2023, অ্যান্ড দেন সাডেনলি আউট অফ দ্য ব্লু ওয়ান ফাইন ডে একটা স্মল এররের কারণে অল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক দ্য এন্টায়ার মার্কেট ক্র্যাশড, অ্যান্ড ইট ইজ মানে সামথিং দ্যাট উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমরা আসলে যারা ইয়াং এন্টারপ্রেনার্স আছি, যারা আমরা অনেক, যেটা সবাই বললেন যে হোপ নিয়ে আসলে আমরা বাজারে নামি, সো আমাদের হোপ ওয়াজ অলসো ভেরি বিগ, ইউনো,
You see, over here with me came another partner, Steve. So he's from Germany, and you know he has a lot of hope in Bangladesh that he wants to actually create a drink in Bangladesh that will promote, and he wants to give it to Bangladeshi people. So আমরা আসলে hope নিয়ে আসলে জিনিসগুলো করা আর কি. So আমরা recently we have launched a new electrolyte drink in the market along with Steve that you know it is 100%, it's a zero sugar and zero cal একটা electrolyte drink in the market which is completely for health conscious people. তো আপনি যেটা বললেন যে এই ইনফ্লেশন টাইমে আসলে এই যে ধরেন একটা প্রিমিয়াম প্রোডাক্ট, অ্যান্ড অফকোর্স অ্যাজ আমরা যেহেতু কোয়ালিটি নিয়ে কথা বলছি, আমরা ভালো প্রোডাক্টটা দিতে চাই, ভালো কোয়ালিটি দিতে চাই. সো আমাদের আসলে আইডিয়া ইজ নট টু মেক আ লট অফ মানি ফ্রম দিস কোম্পানি, বাট আওয়ার আইডিয়া ইজ টু অ্যাকচুয়ালি ক্রিয়েট আ ব্র্যান্ড. তো ওইটা করতে গেলেও দেখা যায় যে আমাদের যদি আসলে ইফ উই ক্যানট সেভ ইন দ্য কস্ট, আমরা তো আসলে সেলিং প্রাইসে যে উই ক্যানট গিভ ইট অ্যাওয়ে. সো এটার কারণে মানে মাই রিকোয়েস্ট উড বি দ্যাট, আমার থিঙ্কিং অর মাই ইন্টেনশন উড বি যে we don't really bother about which government is coming in, but then again the higher officials needs to come into place where these things needs to be controlled, so that actually down the line these companies can actually create product, je product gula can আমরা একটা reasonable price we can actually set to the market. Thank you very much, thanks a lot. So আমরা একটা চ্যালেঞ্জের কথা শুনেছি, আমরা এখন কিছু চ্যালেঞ্জ এবং আশার কথাও শুনতে চাই সামিত ভাই আপনার কাছ থেকে. আপনার যে বিজনেস টাইপ সেখানে আপনার B2C এবং B2B দু ধরনের বিজনেসই আছে সোফার আই নো, এবং যতটুকু আমি জানি যে আপনার B2Bতে হচ্ছে গিয়ে স্ট্রেংথ ইজ রিয়েলি হাই বাংলাদেশের মার্কেট কনটেক্সট যদি আমি চিন্তা করি. আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই কনটেক্সটে এই পার্টনারদের সাথে কোলাবোরেশন কি আপনাকে কোনোভাবে সাপোর্ট করছে, অথবা এই কনটেক্সটে এটা কি সাপ্রেসড হচ্ছে? যদি হয়েও থাকে আপনি এটার উত্তরণের পথটা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? থ্যাংক ইউ. কিভাহান গ্রুপে অবভিয়াসলি অ্যাজ ইউ সেড আমরা রিটেল ব্র্যান্ডস দিয়ে শুরু করি. তো আই এম এ ওয়াইল্ড চাইল্ড ইন দ্যাট টার্মস, যে আমি অনেকগুলো ব্র্যান্ড ক্রিয়েট করেছি উইদাউট স্টাডিং দ্য বিজনেস ইটসেলফ, অ্যান্ড পার্টিকুলার ভার্টিক্যালস উইদিন ফুড অ্যান্ড বেভারেজ রিটেল সেগমেন্টে. সেখানে ধরলেন অবভিয়াসলি উই ডিপেন্ড অন ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স, তারপর আপনার লোকাল সাপ্লায়ার্সও অনেক আছে, বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, এখানে ভাইয়েরা কয়েকজন আছে অন দ্য প্যানেল. দেয়ার আর ফিউ মোর জায়ান্ট কোম্পানিজ দ্যাট সাপোর্ট আস. তো আমরা যেটা শুরু করেছি এই ক্রাইসিসের মধ্যে, এক হলো আমরা বিজনেস মডেল এক্সটেন্ড করেছি ফ্রম আওয়ার কোর উইচ ইজ রিটেল. সো আমরা এখন B2B সেগমেন্টটা ওপেন করেছি ফর দ্য পাস্ট 4-5 ইয়ার্স, সো সিন্স কোভিড. এখানে যে এখন আমরা ফ্রম সাপ্লায়ার্স পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ফ্রম রিটেলস পয়েন্ট অফ ভিউ ইন বিটুইন আমরা যেটা ব্রিজিং করার চেষ্টা করছি যে উই বোথ আর ইন ট্রাবল. সো এটা সবার আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়ে গিয়েছে. উই হ্যাভ টকড আ লট অ্যাবাউট দিস টপিক. এখন আমরা যেটা করছি উই আর সিটিং উইথ ইচ আদার অ্যান্ড ফাইন্ডিং লেভারেজেস, যেটা আসলে আমরা ইন টার্মস অফ অফসেটিং কস্ট অর এক্সটেন্ডিং আওয়ার হ্যান্ডস টু ইচ আদার, যে দুজনেরই আসপেক্টে আমরা বিজনেসটা ফ্লারিশ করতে পারি ডিউরিং দিস টাফ টাইমস. এটা হলো একটা ফ্রম দ্য সাপ্লায়ার্স পয়েন্ট. অ্যানাদার পয়েন্ট ইজ in our B2B segment. So for the past 13 years, what I've learned through creating brands and retail businesses, আমি চিন্তা করলাম যে ওকে, how about I help others, যেখানে আমাদের রিচ নাই অথবা জিওগ্রাফিক্যাল স্ট্রেংথ নাই, সেখানে আমরা অ্যাটলিস্ট সলিউশনটা আমরা প্রোভাইড করতে পারি টু দ্য আপকামিং এন্টারপ্রেনার্স অর বিজনেসম্যান অ্যালাইক. তো সেখানে আমরা যেটা করলাম ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে আমরা ধরলেন সাম অফ দ্য সাপ্লাইজ যেগুলো আমাদের কোর প্রোডাক্টে আসলে হেল্প করে, স্পেশালি বেভারেজেস. আমরা যেমন প্রিমিয়াম কফি সেগমেন্টে কাজ করি, যদিও উই আর নট নোন ফর প্রিমিয়াম কফি অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ. এটার একটা কারণ আছে, I've been creating too many brands all the time. So, but then again, যেটা under the carpet, but yet it's a significant size of a business right now under Kivahan Group. ওটা হলো আমরা কফি ইন্ডাস্ট্রিতে অনেক ব্র্যান্ড ক্রিয়েট করতে হেল্প করছি.
আর হরেকা সেগমেন্টে সো ফার সিন্স 2020 আমরা 300 to 400 ব্র্যান্ডসকে এই মুহূর্তে হেল্প করছি। সো নট এভরিথিং ইজ ফ্রম লোকাল সোর্সিং। সো আমরা যেটা এডিশনালি শুরু করেছি যে ইন্টারন্যাশনাল যে সাপ্লাই চেইন আমাদের মেনটেন করতে হয়, firstly we tell international companies that it is Bangladesh, so price sensitive onek, so price sensitivity ওদেরকে বোঝানোর জন্য যতটুকু কথা বলা দরকার, যতটুকু ওদের আইডিয়াস দেওয়া দরকার আমরা সেটা করছি। এবং we are extending all those helps that they offer us to down to the other brands we are helping, so hand in hand কাজ করে যাচ্ছি। So I think for the short term, obviously everyone is suffering. Retail segment is my home ground, so আমি বুঝি পেইন পয়েন্টগুলো কোথায়। তো 300-400 ব্র্যান্ড যারা কাজ করছে, we are actually even to the startup companies আমরা ফাইন্যান্সিংয়েও তাদেরকে কনসাল্ট করছি। So which is not in practice, especially আমাদের সেগমেন্টে, বাট আমরা এই জিনিসটা ট্যাপ করে অনেক বেনিফিটও পাচ্ছি। কারণ ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিং or even মাইক্রো ফাইন্যান্সিং যদি আসলে অ্যাভেল হয় এই সেগমেন্টে, starting from the manufacturer down to retailer, everyone will benefit from this. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট। সো আমরা একটা কোলাবোরেশনের গল্প কিন্তু শুনেছি, পার্টনারদের মধ্যে কোলাবোরেশনের। আমরা আরেকটা ডিসকাশন শুনেছি যে কিভাবে আমরা গভর্নমেন্টের সাপোর্টে কি রেগুলেশনটাকে কাজে লাগিয়ে আমাদের কোলাবোরেশনে সাপোর্ট করতে পারি একটা প্রাইভেট পাবলিক রিলেশনশিপ কোলাবোরেশনের থ্রুতে। এবার আমার সব প্যানেলিস্টদের কাছে একটা কমন কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ডিউরিং দিস টাইম কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশন মে হেল্প টু বিল্ড দ্য রেজিলিয়েন্স অ্যান্ড টু গিভ দ্য ভ্যালু প্রপোজিশন, দ্য ভ্যালু ফর মানি টু দ্য কনজিউমার্স। এই ব্যাপারে আপনাদের যদি কোনো আইডিয়া, অলরেডি কোনো এক্সিকিউশনস অথবা জাস্ট থট, কিভাবে নিজের ইন্ডাস্ট্রি নিয়েও বলতে পারি আমরা, নিজেদের ক্যাটাগরি নিয়েও বা অন্যদের ক্যাটাগরি নিয়েও, কিন্তু আমি চারজনের কাছ থেকেই শুনতে চাই আইডিয়াগুলো, যেগুলো আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকেও হয়তো অনেক সাপোর্ট করবে। ইকবাল ভাই আপনার কাছ থেকে। ইকবাল ভাই, নাবিদ ভাই, তারপর সামিদ ভাই এন্ড জাফর ভাই। অনুপদা চলে গেছে নাকি? অনুপদার সেশনটা দেখে আমার এখন একটা মানে এটা একটা মানে ওয়াইল্ড আইডিয়া মনে হলো। সে আমাদের বাংলাদেশের বাজারে চিনির বাজার অনেক বড়, আটা ময়দার বাজার অনেক বড়, কিন্তু এখানে ধরুন যে 5-7 জন বড় বড় বিগ বিজনেসম্যান আছে। আমরা এটা আবার বলছি, এটা পার্সোনাল আইডিয়া, ওয়াইল্ড আইডিয়া মেবি। আমরা কি এরকম করতে পারি কি না, আমরা 5 একটা জিনিসের 10 জন এটাকে ইয়ে না করে আমরা কি ওই তুমি যেহেতু কোলাবোরেশনের কথা বলছো, আমরা কি তাহলে একটা কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি কিনা যে বাংলাদেশে যত ময়দা লাগবে আমরা একটা মানে কোলাবোরেটেড ওয়েতে একবারে কিনবো, তাহলে আমার বার্গেনিং পাওয়ারটা বাড়বে। এখন হয়তো আমি জানি এখানে জাফর সিদ্দিকী ভাই আছেন, মোফাসল ভাইও আছেন, বড় বড় ভাইয়াররাও আছেন এখানে। তো যদি এরকম হতো যে আমিও চিনি আনছি $300 দিয়ে, উনি আনছেন হয়তো $280 দিয়ে, কারণ ওইখানে তো কম্পিটিশন আছে, নাহলে আমি প্রাইস বাইরে সবাই তো কম্পিটিটর এখানে। বাংলাদেশে রূপচন্দ্র কম্পিটিটর, তীরও কম্পিটিটর, আমার বাকি যে ব্র্যান্ডগুলো আছে ওরাও কম্পিটিটর। তা এটা ওয়াইল্ড আইডিয়া মেবি। এরকম কি করা যায় কিনা যে আমরা সবাই কোলাবোরেশন করে যদি একটা মানে ওয়ান কর্পোরেট গ্রুপ বা ওয়ান এন্টিটি হিসেবে যদি ইম্পোর্ট করি, যে ওকে মোফাসল ভাই ইম্পোর্ট করে ধরুন যে $300 দিয়ে, আবার জাফর সিদ্দিকী ভাই ইম্পোর্ট করে তো $280 দিয়ে, তাহলে লেটস বার্গেন করে আমরা সবাই মিলে যদি 280 টাকাও আরও 270 নামে আনতে পারি, তাহলে তো ওভারঅল প্রাইসটা কমবে, দেশের মানুষের উপকার হবে। ইট মে বি আ ওয়াইল্ড আইডিয়া। সো এরকম একটা কিছু চিন্তা করতে পারি আমার দিক থেকে। তাই আসলে এরকম সিচুয়েশনে মানে আমার সাজেশন উড বি আমরা যদি সবাই মিলে, কারণ আমাদের অ্যাপার্ট ফ্রম র ম্যাটেরিয়াল পারচেস থেকে শুরু করে র ম্যাটেরিয়ালের পাশাপাশি আমাদের দের ইজ আ বিগ অ্যামাউন্ট দ্যাট অ্যাকচুয়ালি গোজ অ্যাওয়ে ইনটু ভ্যাট অ্যান্ড ট্যাক্স, এসডি, এসব দেখাচ্ছে। তো আমরা আসলে যেটা হয় যে আমরা খুব জিনিসটা অ্যাকসেপ্ট করে নিই, যেটাই বইতে আছে এবং এটা এরকম ছিল, আমরা আমার ডিরেক্ট ক্যাটাগরিটা না পেলে আশেপাশে যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি। তো আমরা আসলে যদি সবাই মিলে একসাথে মানে একবদ্ধ হয়ে মানে একটা
জাস্টিফাইড একটা সিচুয়েশন বা জাস্টিফাইড একটা নাম্বার যদি আমরা সেট হতে পারি, তাহলে উই শুড অল গেট টুগেদার অ্যান্ড অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ দোজ কাইন্ড অফ অ্যাপ্রোচ। কারণ আমাদের এখন যেটা হয়ে গেছে, আমরা তো আসলে ইনফ্লেশনটা আমাদের হুট করে আমাদের হয়নি, আমাদের তো ইন টাইম বিল্ড করতে করতে আমরা আসলে ইনফ্লেশনটা এরকম বেড়েছে। সো ওইটার পিছনে এগুলো সব ফ্যাক্টরস আর ইনভলভড। সো আমরা হয়তো বা সবাই মিলে একসাথে যদি এই ফ্যাক্টরসগুলোকে রিডিউস করতে পারি, যে এই জায়গাতে আমরা সব একসাথে হয়ে উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই টু দ্য কনসার্ন ডিপার্টমেন্টস অ্যান্ড সে দ্যাট আমাদের লেটস বি র্যাশনাল অন দিস, উই ডোন্ট মাইন্ড পেইং দিস মানি অফ, বিকজ সবাইকে দিতে হবে, বাট ওই জায়গাতে আমরা হয়তো একসাথে সবাই মিলে কাজ করতে পারি। আমার মনে হয় এটা বি এ গুড আইডিয়া। I have a unique take on this. As a retail brand owner of several brands, আমি যেটা ইদানিং কালে করছি, I have my competitors obviously, but then again আমার চিন্তাটা একটু ওপেন মাইন্ডেড রেখেছি from the get go, so ওই বেনিফিটটা হয়তো আমরা এখন পাচ্ছি। যেমন কথার কথা, একটা পার্টিকুলার বেভারেজ সাপ্লাই চেইনে they are my competitors, but at the same time they have some USP, তাদের কিছু স্ট্রেংথ হয়তো আছে যেটা হয়তো আমাদের পার্টিকুলার কোনো ব্র্যান্ড বা রিটেল ফুটপ্রিন্টে নাই। সো আমি I have straight away opened the door, I started conversing with them, I introduced their products either through their label or private labeling. So এটাতে যেটা হচ্ছে, including someone ভাইয়া আছে from Nestle, so we are talking to Nestle even. I'm open to talking to everyone in this country so long it serves my purpose. So thank you. So there are so many SKUs, so many products, so many ideas we can work on. Retailer, manufacturer and all the FMCG companies, if they collaborate, there are spaces where they can benefit from each other. So you have to know what you want from the market, and market has all the sourcing and solutions available. You just have to open your mind. Thank you. Thank you. Jafar bhai, apni. Interesting questions. Utopian answer দেওয়া যেতে পারে, কিন্তু আমার মনে রিয়েলিস্টিক্যালি দিস ইজ নট পসিবল। সিম্পলি এটা ক্যাপিটালিজমের বেসিক হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, অ্যান্ড এখানে কখনোই দল বেঁধে সবাই মিলে একমাত্র যুদ্ধ বা ঝড় বা ভূমিকম্প ছাড়া মানুষ এক হয় না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এখানে কি করতে হবে, প্রত্যেককে যার যার জায়গায় যার যার ভূমিকায় কাজটা করতে হবে ভালোভাবে। কি হতে পারে, মনে করেন আমি হয়তো ফ্লাওয়ার বিক্রি করি, আমার ফ্লাওয়ারটা হয়তো ড্যানন হয়তো ফ্লাওয়ারটা কিনছেন, কার থেকে কিনছেন, ট্রেডারের থেকে কিনছেন। তাহলে আমরা যারা ফ্রন্টলাইন কোম্পানিগুলো আছে, আমি যদি আমার কর্পোরেট সেলস উইংটাকে স্ট্রং করি, বাট ড্যাননের থেকেও যদি ওনারাও কর্পোরেট পারচেজের ব্যাপারে ফোকাস করেন, তাহলে ডিরেক্টলি মিডলম্যানকে বাদ দিয়ে বেটার প্রাইসে আমরা নিতে পারি এবং ওখানে বেনিফিট এসে যাবে। কিন্তু সবাই মিলেমিশে আমরা একসাথে আনলাম, এটা আসলে হতে দেখিনি আমি। সো এটা হতে পারে, যেমন ধরেন আজকে যদি সিটি, টিকে অ্যান্ড মেঘনা মনে করে যে আমরা এক জাহাজ ক্রুড সয়াবিন অয়েলে আনার পয়সা হচ্ছে না, এলসি হচ্ছে না, আমরা কিছু কিছু তিনজনে মিলে আনি, এটা হয়তো হবে, এটা হতে পারে। কিন্তু অন্য যে সাথে আসলে বাস্তবে এটা হয় না। আমি শুরুতেই বললাম আর কি, আমি প্র্যাকটিক্যাল পার্সন। আপনাদের কেমন লাগলো জানি না, আমি আমার লাইফ টাইমে দেখিনি যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমরা এক থাকি, পরিবারেই এক থাকি না আমরা, আর তো দেশে এবং ব্যবসায়। তো যাই হোক, আপনার কি মনে হয় না আমরা এখন ওই ক্রাইসিসে আছি একটা? আমরা এই ক্রাইসিস চলবে। আমি শুরুতে বলেছি যে আসলে আমি আলাদা করে এই ক্রাইসিস ওই ক্রাইসিসে দেখিই না। আমি একটু মাঝে আরেকটু ঝড় তুলি। হ্যাঁ, আমরা ডিসকাশন শুনছিলাম ইন্ডিভিজুয়ালি হয়তো এক হয়ে কথা, একটা কোলাবোরেশন করে র মেটেরিয়াল আনতে পারছি না, কিন্তু হোয়াট ইফ আমাদের আরও স্কোপ আছে ইন কোলাবোরেশন। সে ফর এক্সাম্পল ওনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে কথার কথা যে সিপিতে একটা এসেনশিয়ালস অ্যাড করে দিয়ে উই ক্যান কোলাবোরেট, রাইট? এই ধরনের কোলাবোরেশন বোধহয় ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি পসিবল, খুব সহজে পসিবল, যেটাকে কনজিউমারকে ইজটা দিতে পারে বলে আমার মনে হয়। আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারে আরও ইয়েস নো আর ডিটেইলে শুনতে চাই। অ্যাট দ্য সেম টাইম কো ম্যানুফ্যাকচারিং করে যে অনেকেরই হয়তো
ওপেন ক্যাপাসিটি রয়ে গেছে, কিন্তু উই হ্যাভ অ্যাজ এ ন্যাশন উই হ্যাভ দ্যাট নোশন যে আমার ক্যাপাসিটি আছে, বাট আমি নিজে পুরোটা ইউটিলাইজ না করলেও আরেকজনকে এটা ইউটিলাইজ করতে দিচ্ছি না। সো ক্যান উই কোলাবোরেট, যেটা অলরেডি কিন্তু কিবাহান বলেছেন যে হি হ্যাজ ইনিশিয়েটেড। আপনি যেটা বললেন কোম্যান, টু বি অনেস্টলি অ্যাজ এ কোম্পানি উই আর মানে ভেরি ভেরি অ্যাগ্রেসিভলি লুকিং ফর ইট, অ্যান্ড ছোট একটা আমরা করতে পারছি একটা ডিল, বাট আমরা কিন্তু ভেরি মাচ ওপেন। হয়তো সিদ্দিকী ভাই এবং ভাইয়ের সাথে এটা কি আপনি আপনার ফ্যাক্টরি ওপেন করেছেন না অন্যের ফ্যাক্টরিতে কো-ম্যানুফ্যাকচারিং করছেন? অন্যের ফ্যাক্টরি থেকে আমরা ওই যে যেটা বললাম আরেকজনের আন্ডার ইউটিলাইজড রয়ে আছে, আমরা ওনাকে এটা ওই যে এটা হচ্ছে একটা উইন উইন বিজনেস সিচুয়েশন। ওনার ক্যাপাসিটি আছে আন্ডার ইউটিলাইজ, আর আমার হচ্ছে নিড আছে, আমি আমার ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ। আমরা ধরো আমার যে একটা প্রোডাক্টের কথা বলি, আমি ফুললি ইউটিলাইজ, আমি এখন জায়গা পাচ্ছি না, বাট আই ট্রাইড 3, ফাইনালি উই ম্যানেজড 1 and we are working on it. তো গোইং ফরওয়ার্ড আইতে পারবে। ওই যে ভাইয়ের সাথে হয়তো আমরা আরো এই যে এই বেভারেজ নিয়েও আমরা কাজ করতে পারি। আমরা ইভেন ওই যে উনি যেটা বললো প্রাইভেট লেভেল ব্যাগ, আমি যদি প্রোডাক্টটা এনে ওনাকেও যদি প্রাইভেট লেভেলে হেল্প করতে পারি, দিস উইল বি উইন উইন গেম। এন্ড জাফর ভাই ভালো বলতে পারবে না। আমি আপনাদেরকে বলি, দেখেন মানে একটু মজা করি, আমরা যদি 5 জনে মিলে কিছু আনি, কালকে মিডিয়া বলবে সিন্ডিকেট। এখনো বলে একদম সিন্ডিকেট, অফিসিয়ালি কেউ নাই তো। যেমন আমরা সিন্ডিকেট করি, আজকে যদি 5 জনে মিলে আনে, এটা বিগ নিউজ হবে, সিন্ডিকেট সচল হয়ে গেছে, সিন্ডিকেট ভাঙতে হবে। অ্যান্টি সিন্ডিকেট একটা ক্যাম্পেইন চলছে, না বুঝে যে সিন্ডিকেট কি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা তো মাফিয়া চক্র না, সো বিজনেস ওয়ার্ল্ড। এখানে সিন্ডিকেট কীভাবে হয়, এই যে বললে পরে তাদেরকে বোঝানো যাবে না। আরেকটা যেটা ইকবাল সাহেব বলছিলেন, হ্যাঁ, যেমন ধরেন আমি এত ওয়াইল্ড আইডিয়ার কথা বলছেন, হয়তো আমার একটা জিনিসের এক্সেস ক্যাপাসিটি আছে, টোল প্রসেসিং যেটা আছে, আমি হয়তো ধরেন পার ডে 500 টন আমার ক্যাপাসিটি আছে, বাট ইউটিলাইজ করতে পারছি 400 টন। ওখানে হয়তো কেউ একজন চাচ্ছে যে আপনার সারপ্লাসটাকে আমি কি ব্র্যান্ডিং করতে পারি কি না, আপনার ওখানে প্রোডাকশন করে নিতে পারি কি না, অথবা আপনি আমাকে 100 টন আপনি সেল করে দেন, অন্য কাউকে করেন না, আমি প্যাকিং করব। তো এই জাতীয় কো ব্র্যান্ডিং দিয়েও আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি। আমরা কিন্তু ধারটা নেই, যেমন অসুবিধায় পড়লে আমরা হয়তো মোস্তফাইকে বলে আমাকে কিছু ব্লিচিং অ্যাড দেন, আপনাকে সামনে ফেরত দেবো, এগুলো হয়ে থাকে আমাদের মধ্যে। তো এনিওয়ে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার কাছে এটা মনে হয় যে আমরা এখানে 4-5 জন বসে আছি না, আমাদের পরিচয়ের মাত্রা হয়তো কারোর সাথে আজকে পরিচয় হলো, কারোর সাথে 1 বছর আগে পরিচয় ছিল। আমরা এই যে একটা প্ল্যাটফর্ম যেটা দেখছি যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ, এরকম প্ল্যাটফর্মে আমরা মাঝে সাঝে আসলে আমাদের মধ্যে যে পরিচয় হয়, এখানে আমরা একে অন্যকে আসলে এই সূত্র ধরে আলাপ করতে পারি, বুদ্ধি নিতে পারি, পরামর্শ নিতে পারি, সহযোগিতার কথা বলতে পারি। আমি আটকে গেলে ইকবাল ভাইকে ফোন করতে পারি, কি ইকবাল ভাই আমাকে ফোন করতে পারেন, সরাসরি আমাদের তরফ থেকে কর্ডিয়াল থাকতে পারি। আমাদের তরফ থেকে আমরা পরস্পরের প্রতি বন্ধুসুলভ, মানে আমাদের এই কম্পিটিটর ভাবার কোনো কারণ নেই আসলে। We can grow together. Yes, ওই স্পিরিটটা, আমি ওই যে ঠাট্টা করলাম, তারপরে বলছি যে এই স্পিরিটটা, যে উই ক্যান গ্রো টুগেদার, আমরা এক হয়ে চলবো, এটা একটা স্লোগান, এটা একটা চিন্তা, এটা আমাদের থাকতে হবে। আমরা আলাদা কিন্তু আমরা আবার একও বটে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সো এখান থেকে যদি আমি আসি, যেহেতু উই হ্যাভ দ্যাট থট যে উই ওয়ান্ট টু হেল্প আদার্স, যেটা আপনি বলছিলেন যে দেখা হলে উই ক্যান হেল্প ইচ আদার, এখান থেকে আমি প্রত্যেকের কাছ থেকে একটু জানতে চাইবো, যেহেতু আমাদের আজকের এই প্যানেলের ডিসকাশন টপিকই হচ্ছে স্ট্র্যাটেজিক গ্রোথ রোডম্যাপ। এই সিচুয়েশনে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আপনাদের ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে আমি অ্যাডভাইস চাচ্ছি, 2-3টা পয়েন্ট। হোয়াট অ্যাডভাইস ইউ প্রোভাইড টু আওয়ার অডিয়েন্স টু হ্যাভ দ্যাট গ্রোথ রোডম্যাপ ইন দিস কারেন্ট কনটেক্সট? অ্যাটলিস্ট সামনের 2 থেকে 3 বছরে তাদের কি করা উচিত, এটাই। নাবিদ ভাই, আপনার কাছ থেকে শুরু করি। থ্যাংক ইউ। আসলে রোডম্যাপ বলতে আমাদের একটা জিনিস মাথায় নেওয়া উচিত যে দ্যাট এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। তো আমরা আসলে ওই জিনিসটা মাথায় রেখে উই শুড লুক ইন টু দ্যাট, যে কোনো ধরনের সিচুয়েশন উই আর ইন, হাউ উই ক্যান অ্যাকচুয়ালি গ্রো আওয়ারসেলভস, আমরা যে সময়টা পাচ্ছি নিজের মধ্যে, হাউ উই ক্যান ইউটিলাইজ ইট, অ্যান্ড দেন
whatever plan we have, এই জিনিসটা execution can we do with phases. এই জিনিসটা আমার মনে হয় যে সবার মাথায় রাখলে এটা ভালো হয়। আমরা আসলে অনেক কিছুই হুজুকে করে ফেলি যে এটা আমি দেখেছি আমার ভালো লেগেছে আমি জাস্ট ওইটাই করব। But I think the planning is the number one thing that should be there in the beginning. যে প্ল্যানিংটা ঠিক থাকলে তখন এক্সিকিউশন দেখা যায় it's much more easier. So I would recommend everybody to actually start their planning properly. আমি দুটো পয়েন্ট বলবো, একটা হচ্ছে মার্কেটারদের বলবো understand your consumer better. The more you close to your consumer, you will get the feel, and that will give you some clue what you want to marketing. That's one thing. And second thing is focus on affordability, and that can or maybe engineering the entire value chain. If you will find from source to finished goods, or we call farm to fork, in the entire chain, you will find if you can save 1 paisa from here, 1 taka from here, 1 taka from here, sourcing from packaging to here, farm to fork, that can ensure some affordability to the consumer. So in this kind of high inflationary time, ensuring understanding your consumer better and try to offer them some affordable product. That's the suggestion. Simple Thank but you. strong. Thank you. জাফর ভাই আপনি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, আমি বলবো না আসলে আমরা যেখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো আরেকটু ভালো কিভাবে করা যায় এই বিষয়ে আউট অফ দ্য বক্স আমাদেরকে চিন্তা করতে হবে। যেভাবে প্রথাগতভাবে চিন্তা করে কাজটা করছি ওর বাইরে আসতে হবে আমাদেরকে। উই নিড টু বি আউট অফ দ্য বক্স। আমাদের মার্কেট নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কনজিউমার নিয়ে আলাদা ভাবনা চিন্তা করতে হবে, আমাদের সাপ্লাই চেইন নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এগুলো অনেক মার্কেটিং টার্মে বললে অনেক লম্বা লেকচার হয়ে যাবে আসলে। এবং অপরচুনিটিগুলো যেগুলো আছে সেটাকে আমরা প্রপারলি গ্র্যাব করছি কি না সেগুলোকে দেখতে হবে। এই পুরো আমাদের যে নেটওয়ার্কিংটা, যদি সেলসের কথা বলি, যে সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিন্তু খুব ভাইটাল ফ্যাক্টর। মার্কেটিং এক্সিলেন্ট হতে পারে, ব্র্যান্ডিং অ্যান্ড আদার্স, যদি নেটওয়ার্কটা প্রপার না হয় তাহলে কিন্তু ফেল করবে। সো আমি বলবো বিশেষ করে বাংলাদেশে, যেহেতু এখানে এখনও হাইলি প্রাইস সেন্সিটিভ একটা মার্কেট, আমাদের ডিসপোজেবল ইনকাম ইজ স্টিল ভেরি লো, দো ইট ইজ গ্রোয়িং বাট ইট ইজ স্টিল ভেরি লো। তো এই জায়গাটার মধ্যে আমাদের রিচ বাড়াতে হবে, অপটিমাইজ করতে হবে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে, এবং রিটেলার্সদেরকে আমাদেরকে অপটিমাম লেভেলে রিটেল সার্ভিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু আমি কনজিউমারের কাছে যেতে পারবো। কনজিউমারের কাছে ডিরেক্ট যাওয়ার তো কোনো পথ নেই আমার কাজে এই জায়গাগুলোতে। আর ইন জেনারেল যেখানে যেমন আছে, যে কাজটা যেমনভাবে করছে, গতকালকে যা করেছি, আগামীকাল সকালে অফিসে ঢুকে আমাকে দেখতে হবে আমার এই যে মার্কেটিংয়ে 4টা পি, ওই প্রমোশনে 4টা অমুক, এগুলো যেমনভাবে করছি সেটা আরও কী করলে আরও ভালো হয়, আরও বেটার হয়। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমার সিঙ্গেল কথা হলো এতটুকুই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জাফর ভাই। সামিত ভাই। জি, আমি আমাদের পার্টিকুলার বিজনেস ভার্টিক্যালে আমি কিছু মানে ইনসাইটস শেয়ার করছি। যে ফর এক্সাম্পল আমরা ফুড রিটেইলার হিসেবে পরিচিত। সো what we've started doing is আমরা healthy line of food items introduce করছি। ফানি থিং ইজ, যদি আপনি বাইরের দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও যান, আপনি হোল ফুডসে যাবেন একরকম প্রাইস, ওয়ালমার্টে যাবেন আর একরকম প্রাইস। বাট দেন এগেন বাংলাদেশের কনটেক্সটে ইফ ইউ ইনসোর্স মেজরিটি অফ ইয়োর ইনগ্রিডিয়েন্টস, আপনি লট অফ দ্য থিংস ইউ ক্যান ইনোভেট অর ইন্ট্রোডিউস হেলদি লাইনে। সো আমরা এই কাজটা শুরু করেছি অলরেডি, অ্যান্ড ইন্টারেস্টিংলি এনাফ অবভিয়াসলি অনেক কস্ট কাট করতে পারছি। সো অ্যাট দ্য সেম টাইম এই ট্রাইং টাইমে আমরা কনজিউমারদের হোপফুলি ইন দ্য কামিং ডেজ অনেক ওয়েল প্রাইসড আইটেমস অ্যাভেল করব। সো দিস কুড বি ওয়ান অফ দ্য কিউজ পিপল ক্যান ইউজ। Another point is we do different type of retail brands in food, so অনেক ingredient involved. So আমি একদিন হয়তো ভয়ে আমার অ্যাকাউন্টসকে জিজ্ঞেস করেছিলাম how many SKUs we use. I'm not good with numbers, so
ওরা বললো 2500 প্লাস। So from then on, obviously during the crisis period, আমরা decide করলাম আমরা SKU কমায় ফেলবো। We'll we'll ensure to lean our business procedures and SKUs so that there is profitability, so everyone can focus on their core products at this particular time. This is the second point. থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের টাইমে কি রাফিয়া হাত তুলেছে? এখনো হাত তুলেনি, সো উই হ্যাভ টাইম। সো আমি এখনকার এই সেশনের যদি এখন পর্যন্ত সামারাইজ করতে চাই, প্রথমে আমরা যেটা শুনেছি যে আমাদেরকে এই প্রাইস কনসিয়াসনেস মাথায় রেখে প্রপারলি প্ল্যান করতে হবে, এবং প্ল্যানটা যদি আমার প্রপার হয় তাহলেই এক্সিকিউশনটা বেটার হবে। এই প্ল্যানিংয়ের ফার্স্ট ফেজ হিসেবে আমরা প্রথম যেটা শুনেছি, which is very important, সেটা হচ্ছে knowing your consumer deeply. সো পুরো কনজিউমার্সের জার্নি এবং তাদের এই পেইন পয়েন্টটা এই মুহূর্তে যদি আমরা বুঝতে পারি এবং তাদের নিডটাকে স্যাটিসফাই করার জন্য প্রোডাক্ট নিয়ে আসতে পারি, দ্যাট উইল হেল্প আস টু গ্রো। এটা আমরা সেকেন্ড শুনেছি। থার্ড, আমরা দুজনের কাছ থেকেই যেটা শুনেছি সেটা হচ্ছে যে এন্টায়ার ভ্যালু চেইনে, সেটা র মেটেরিয়াল সিলেকশন থেকে শুরু করে আমাদের নেটওয়ার্কে সাপ্লাই চেনের পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিভাবে আমরা কস্ট অপটিমাইজ করতে পারি। সেটা যদি আমরা কস্ট অপটিমাইজ করি, অনলি দেন আমরা এখান থেকেও আমাদের অপারেশনাল ইফিসিয়েন্সির থ্রুতে আমাদের বটম লাইন বেটার করতে পারবো। এক্স্যাক্টলি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এফোর্ডেবল প্রাইসটাও এনশিওর করতে পারবো, বিকজ ওখান থেকে আমার কিছু সেভিংস আসবে। লাস্ট বাট নট লিস্ট, খুব ইন্টারেস্টিং যেটা শুনেছি সেটা হচ্ছে যে এসকিউ অপটিমাইজ করা। হ্যাঁ, সো দ্যাটস গ্রেট। এই মোমেন্টে হয়তো আমাদের এটাও মাথায় রাখা খুব জরুরি। সো খুব সিম্পল ওয়েতে এত চমৎকার এত একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ আপনারা যে ডিজাইন করে দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। আমাদের হাতে যেহেতু এখনও হাত তুলেনি, আরও কিছু সময় আছে, যদি অডিয়েন্সের কোনো কোয়েশ্চেন থাকে আমরা নিতে পারি। এনি কোয়েশ্চেন? হাত উঠেছে, আর না হলে চলে আসেন আপনি সামনে, আমি আপনাকে মাইক দিয়ে সাপোর্ট করছি। জি, আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ হাসান, আমি আকিজ এসেনশিয়ালের মার্কেটিং থেকে এসেছি। আমার একটা ছোট্ট কোশ্চেন, এখানে প্রাইস অপটিমাইজেশন বিভিন্ন কথা হচ্ছে, তো আমরা জানি যে একটা ব্র্যান্ডের পিছনে মার্কেটিংয়ের একটা বড় বাজেট থাকে। তো এই সিচুয়েশনে 2024 সালে যে সিচুয়েশনটা হচ্ছে, ইনফ্লেশন, অন্য বিষয়, আমাদের বার্নিং মানি কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে মার্কেটিং কস্ট কীভাবে কমিয়ে প্রোডাক্টটাকে আরও একটু সুন্দর করে কনজিউমার হাতে তুলে দিলে মানে জিনিসটা কেমন হয়, এবং সেটার কোনো ওয়ে আছে কি না? প্রশ্ন আপনাদের সবার কাছে, যদি যে অ্যান্সার দেয় আমরা অ্যান্সারটা নিব আর কি, ইনশাল্লাহ। আমি যদি প্রশ্নটা বুঝে থাকি যে এই ধরনের একটা মানে ইনফ্লেশন টাইমে বা মার্কেটিংয়ের বাজেটকে অপটিমাইজ করে কিছু করা যায় কিনা। সি হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ মার্কেটিং? মার্কেটিংয়ের বাজেটটা দেওয়া হয়তো কোনো একটা অবজেক্টিভ নেই। এরকম কোনো কোম্পানি নাই যে মার্কেটিং ম্যানেজারকে ডেকে বললো 5 লাখ টাকা দিয়ে দিলাম, তোমার যা এসে করো, এরকম তো না। নিশ্চয় একটা অবজেক্টিভ থাকে। তো সেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য ওইখানে যদি কোনো অপটিমাইজ করা যায়, ডেফিনেটলি ওইটা করবে। কিন্তু আমার কথা হলো যে আমরা নর্মালি যেটা বলি, এই ধরনের সিচুয়েশনে নাইস টু হ্যাভ থিং অ্যাভয়েড করা, যে আমার এই এরকম একটা বিজ্ঞাপন আছে, এটা দিলে মনে হয় একটু কনজিউমাররা আবার এখন ব্র্যান্ডটা সম্পর্কে জানবে, এরকম হয় না মাঝে মাঝে না? নিজে ওই সময় কোয়েশ্চেন করতে হবে, এই মোড থেকে আমার কনজিউমারকে আমার ব্র্যান্ডটা সম্পর্কে আরেকটু মনে করিয়ে দেওয়া ইম্পর্ট্যান্ট, নাকি আমি একটা 5 টাকা প্রাইস অফ দিয়ে কনজিউমারকে এই মেসেজটাই দিব যে ইন দিস কাইন্ড অফ টাফ টাইম আই এম উইথ ইউ, কোনটা বেশি কাজ করবে? তো এই ধরনের একটা ব্যালেন্স করতে হয় এই ধরনের সিচুয়েশন। আই ডোন্ট নো আমি আনসার দিতে পারছি কিনা। থ্যাংক ইউ স্যার। আমি একটু সম্পর্ক কোশ্চেন করি, প্লিজ। সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা সমান মানে একই রকমের প্রোডাক্ট আমরা নিয়ে কম্পিটিশন করি,
এবং এটা যদি আমি বলি মার্কেটিং কম্পিটিশন, এই কম্পিটিশনের পিছনেও কিন্তু আমাদের বিশাল একটা খরচ করতে হয়। তো আমরা যেহেতু এখানে বিভিন্ন কোম্পানি থেকে এসেছি, তো আমরা কি স্যার এরকম কোনো পদ্ধতি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা যে আমাদের আসলে কম্পিটিশনটা কমবে, আমাদের মিডিয়া বার্নিংটা কমে যাবে? তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা মার্কেটিং বাজেটটা একটু কমাইতে পারি কিনা কম্পিটিশনটা অ্যাভয়েড করে? কারণ আলটিমেটলি তো স্যার আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো, গুণাগুণগুলোই আমরা কনজিউমার কাছে তুলে ধরি। তো এটা যদি কম্পিটিটিভ ওয়েতে না গিয়ে একটা স্ট্রাকচারাল ওয়েতে যাওয়া যায়, তাহলে কি আমাদের মার্কেটিং বাজেটটা কমে আসবে কিনা? থ্যাংক ইউ। জাফর ভাই, আপনি বলবেন? জাফর ভাই, আপনার কাছ থেকে আগে শুনে নিতে চাই। দেখেন, মার্কেটিং বাজেট আপনি যেটা বলছেন কমিয়ে আনা, অ্যাকচুয়ালি বাজেটে কমানো বাড়ানোর কথা না, কথাটা হলো অপটিমাইজ করা। টাইম অ্যান্ড সিচুয়েশন বুঝে আপনাকে আপনার বাজেটটাকে নিয়ে খেলতে হবে। আপনার বেসিক যে অবজেক্টিভ, ইকবাল সাহেব যেটা বললেন, আপনি বাজেট তো এমনি দিয়ে দেওয়া হয়নি, একটা অবজেক্টিভ আছে। তো আপনার টাইম অ্যান্ড পার্সপেক্টিভ সাডেন যদি কোথাও কোনো কিছু চেঞ্জ আসে, ফল করে, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় কোথায় স্পেন্ডিংগুলো করছেন আপনার মার্কেটিং বাজেটের। সবগুলোই কি এখন করা জরুরি, নাকি কিছু না করলেও হয়, না যেগুলোতে করছেন ওর বাইরে কিছু ড্রপ করে নতুন কোনো জায়গায় যাওয়া যায়, এগুলো ভাবতে হবে। এটাকে অপটিমাইজ করা হবে। এটাতে কমবে কি না বলতে পারবো না, কারণ আপনার অবজেক্টিভ যদি থাকে যে টপ অফ দ্য মাইন্ডে থাকা, তাহলে একরকম। আপনার অবজেক্টিভ যদি থাকে পেনিট্রেশন, তাহলে একরকম। তো আপনি কোন স্টেজে আছেন, আপনার প্রোডাক্টের লাইফটা কোথায় আছে, আপনি কোন লেভেলে এটাকে নিয়ে যেতে চাচ্ছেন, সব কিছুর উপরে ডিপেন্ড করবে। তো আমরা যেটা শর্টকাট করে থাকি, কস্ট কার্টেল করি। ক্রাইসিস সিচুয়েশন, আচ্ছা ঠিক আছে টিভিতে দেবো না, বাদ দেন, টিভিটা এখন অতটা ইফেক্টিভ না, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে থাকি, এরকম আমরা করে থাকি। কিন্তু এইটা আমার মনে হয় না কোনো প্রপার ওয়ে অফ প্ল্যানিং ফর মার্কেটিং। তো মানে সবসময়তে যে প্ল্যানটা আমরা করি, আমি যদি বলি আপনাকে, রিপিটেশন হচ্ছে যে এই মুহূর্তের পরিস্থিতিটা বদলে গেছে। আপনি বাজেটটা করেছেন হয়তো আজ থেকে 11 মাস আগে, 6 মাস আগে। এটা রিভিউ করবেন, মাসে মাসে রিভিউ করবেন, রিভিউ করে প্ল্যানটা আপডেট করবেন। আর বছরের বাজেট ক্যালেন্ডার ইয়ারে না যেয়ে আপনি রানিং 12 মান্থসে থাকেন, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। জানুয়ারি টু ডিসেম্বর ভুলে যান, আজকের দিনটাই আপনার একটা ইয়ার এন্ড, ইয়ার ক্লোজিং। এটা হলো আমার কথা। তাহলে আপনি যদি রানিং 12 মান্থসে থাকেন, তাহলে আপনি সবসময় আপডেটেড থাকবেন এবং আপনার সব কিছু অপটিমাইজ থাকবে বলে আমার মনে হয়। আমি জানি না আমি আনসার করতে পারলাম কি না। স্যার, ওনার যে সম্পর্ক কোশ্চেনটা ছিল, আমি একটু যদি আবার স্যার ডিকোড করি, যদি ভুল করে না থাকি, উনি বলেছিল যারা আটা বিক্রি করি, ধরেন আটা, পুষ্টি আটা, তীর আটা, ফ্রেশ আটা, বসুন্ধরা আটা, সানশাইন আটা, আকিজ আটা, এই ধরনের আটা সবাই যদি কমিউনিকেশান ইন্টিগ্রেটেডভাবে করে, সেক্ষেত্রে কি মার্কেটিংয়ের বাজেট কমানো সম্ভব কিনা? তখন পুষ্টি হয়তো একটা অফার দিল, হয়তো কাউন্টারে হয়তো বা ফ্রেশ একটা অফার দিল, আবার হয়তো সিটি একটা, তীর একটা অফার দিল, আবার হয়তো বা আকিজ একটা অফার দিল। এই যে এই অফারগুলো প্রমোট করতেও টাকা লাগে। ওনার কোশ্চেন এরকম স্যার, যে যদি আমরা ইন্ডাস্ট্রির সবাই মিলে যদি কোনো একটা সিস্টেম বের করি, যেন এটা ইন্ডাস্ট্রি সবাই উপকৃত হয় এবং প্রোডাক্টের মানে মার্কেটিংয়ের খরচটা কমে, এরকম কিছু করা যায় কিনা স্যার? সবাই মিলে কিছু হবে না, সবাই মিলে কিছু হয় না, আপনার ইন্ডিভিজুয়ালি হবে না। এটা আমি সহজে যেটুকু বুঝি, এটা হয় না। যার যার যদি পুষ্টি মনে করে যে একটা অফার দিতে হবে, আমরা কেন লাফালাফি করি? একজন একটা অফার দিচ্ছে, একটা টাইম নেই না, আমরা কি করি? অস্থির হয়ে যাই। ফ্রেশ একটা অফার দিয়েছে, তাড়াতাড়ি আমাদেরকে দিতে হবে, ওয়েট অ্যান্ড সি। এবং ওই অফারটাই কেন দিতে হবে? অন্যভাবেও তো কিছু করা যেতে পারে। মার্কেটিংয়ে আজীবন শিখেছি উল্টাটা। তীর যদি বলে আমার এখানে ভিটামিন 5টা, ইয়ে বলবে আকিজ বলবে আমারটাতে ভিটামিন 6টা, পরের দিন বসুন্ধরা উঠে বলবে আমারটাতে তো 9টা। তো মার্কেটিংয়ে শিখা হলে যে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইউর প্রোডাক্ট। কোয়েশ্চেনটা একটু আসলে কন্ট্রাডিক্টরি, আনসার দেওয়া মুশকিল। তো ওই জন্য এক হয়ে কিছু হবে না আসলে। আমি একটু এখানে অ্যাড করতে চাই, ইফিসিয়েন্সি আনতে হবে। কস্ট ইফিসিয়েন্সির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি কোন চ্যানেলে আপনি যাবেন সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি এটা প্রমোশন হয়, কনজিউমারের পাথ টু পারচেসটা বুঝতে হবে, হ্যাঁ, যে কোথার থেকে কোথায় যায়, কোন সময়,
সে আপনার একটা দেখে কি দেখে না, এবং কোন সময়টা তার মোমেন্ট অফ ট্রুথ, এই সময়ে দেখলে আপনার প্রোডাক্টটা সে কিনতে পারে। সেই মিডিয়াম, সেই চ্যানেলটা আইডেন্টিফাই করেন, শুধুমাত্র সেখানে ইনভেস্ট করেন, সব জায়গায় না। কোন ধরনের প্রমোশন এই মুহূর্তে বেস্ট কাজ করছে, কনজিউমারের পেইন পয়েন্টটা বুঝে শুধুমাত্র সেই ধরনের প্রমোশন নিয়ে কাজ করেন। অনেক ধরনের প্রমোশন ডিফারেন্সিয়েশনস হয়তো জরুরি না, যেটা আমরা প্রথমেই শুনেছি। কোয়ালিটির ব্যাপারে লেস কনসার্ন, ভ্যালু ফর মানিতে মোর কনসার্ন। সো এই আইডেন্টিফাই করে যদি আমরা সামনের দিকে যাই, কস্ট ইফিসিয়েন্সি আনি, যেই চ্যানেলে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন আপনার রিচ, সেখানে পৌঁছাই, তাহলেই আমরা সহজে নিজেকে ডিফারেন্সিয়েটও করতে পারবো এবং সেলটাও সামনের দিকে, ডিমান্ডটাও বেশি জেনারেট করতে পারবো। আমার একটা ছোট কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন আমি নিজেই করতেছি। সেটা হলো, এটা নাভিদ ভাই এবং সামিদ ভাইয়ের কাছে, যে প্রোডাক্টটা মোর অফ একটু প্রিমিয়াম, আমার হয়তো টাকা পয়সা আছে, আমি হয়তো আসলে কফি খেতে চাই, বা ইনফ্যাক্ট লোকজন হয়তো আমাকে বকাও দিতে পারে আমি আসলে কফি খাই, অথবা আমি একটা ব্রুভানা খেতে চাই, আমার হয়তো এই টাকাটা আছে, সেক্ষেত্রে আসলে কি আমার কস্ট মিনিমাইজেশন করতে হবে, না আসলে কি করতে হবে? একটু যারা প্রিমিয়াম, একটু ধরো আমি হয়তো খুব ক্রাইসিসে নাই, আমার হয়তো টাকা পয়সা আছে। মানে আমি একটু বোঝার চেষ্টা করি, মানে আপনি কস্ট মিনিমাইজ করতে যাচ্ছেন, মানে ইউ আর আ কনজিউমার। আমার অডিয়েন্স হয়তো ধরেন তার কাছে টাকা আছে প্লাস বা এ বি, হয়তো ও মাসে হয়তো 3 লাখ টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট খেতে চাই বা নাফিদ ভাইয়ের প্রোডাক্ট আমি খেতে চাই, কফি বা ড্রিঙ্কস খেতে চাই, সেক্ষেত্রে হয়তো বা আমার তখন রোড ম্যাপটা কি হবে, আমার ব্র্যান্ডের জন্য তখন রোড ম্যাপ কি? মানে দেখেন, আমরা আসলে আমরা যখন আমাদের প্রমোশনগুলো করি বা আমরা যখন আমাদের মার্কেটিং সাইটটা করি, আমরা স্পেসিফিক্যালি উই ডোন্ট টার্গেট দ্যাট আমরা মানে উই অনলি ওয়ান্ট টু সার্ভ টু দ্য হায়ার এন্ড মার্কেট, তা কিন্তু না। আমরা একটা অ্যাসপিরেশনের জায়গা আমরা ক্রিয়েট করি যে ইটস আ প্রিমিয়াম প্রোডাক্ট, অন্যরা খাচ্ছে আর আমি অ্যাসপায়ার করি যেন আমি এই ড্রিঙ্কটা খেতে পারি। সো ওই জায়গাটার দিক থেকে আসলে মানে দ্য আইডিয়া অফ ইট ইজ দ্যাট মানে তারা যে অ্যাসপিরেশন লেভেল যেটা আছে যে আমি এটা আসলে খেতে চাই, এবং ওই মার্কেটে আসলে আমাদের এটা হচ্ছে যে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট শুধু বলার জন্য উই ডোন্ট ওয়ান্ট টু প্লেস আওয়ারসেলফ। আমরা আসলে ডেফিনেটলি আমাদের ইনগ্রেডিয়েন্টস বা এগুলোতে আমরা একটু প্রিমিয়াম কিছু ইউজ করি দেখে আমরা নিজেদেরকে প্লেস করেছি ওইখানে, আমাদের প্রাইসটা হায়ার হওয়ার পিছনে কারণই ওইটা, যেটা আপনাকে আমরা শুরুতে বলেছি যে মানে আমরা চাই না টু বেসিক্যালি একটা ক্রিয়েট আ প্রাইস উইচ ইজ ভেরি হাই অ্যান্ড টেক ইট ফ্রম দ্য কনজিউমার, সেটা আমাদের আসলে মোটিভটা না। আমাদের মোটিভটাই হচ্ছে টু গিভ আ প্রিমিয়াম প্রোডাক্ট, বলতে টু ইউজ গুড ইনগ্রেডিয়েন্টস, টু গিভ আ গুড কোয়ালিটি বটল, সব কিছু মিলিয়ে যেন একটা মানুষ একটা প্রিমিয়াম ফিল হয়, যেন আমি একটা ভালো কোয়ালিটির একটা জিনিস খাচ্ছি, যেটা খেতে গিয়ে আমার প্রাইসটা বেশি দিতে হচ্ছে। দ্যাট ইজ আওয়ার আইডিয়া অফ ইট আর কি। ইয়েস, তোমার জন্য অ্যাড করি, কফি খাওয়ার এই প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য প্রমোশনগুলো হয় প্রিমিয়াম। ওই দিন দেখতেছিলাম একটা কার্ডে অফার দিচ্ছে, একটা রেস্টুরেন্টে অফার দিচ্ছে বাই 1 get 4 ডিনার। তো আমি তো খুব এক্সাইটেড, বাই 1 get 4, পরে দেখি না একটার প্রাইস হচ্ছে 10,000। সো এই ধরনের প্রিমিয়াম ক্ষেত্রে হচ্ছে ওই যে এঙ্গেজমেন্ট বাড়ায়। ধরো যে বললো তুমি 1 লাখ কফি খেতে আসলে 300 টাকা, তোমার জন্য অফারটা হবে প্রিমিয়াম সেগমেন্টের জন্য, তোমার জন্য অফার হবে তুমি যদি আরও সাথে 2 জন নিয়ে আসো তোমার তো 200 টাকা। তো এইগুলো হচ্ছে যে তখন হচ্ছে যে ওই যে প্রিমিয়াম মার্কেটিং চিন্তা করতে হবে আর কি, প্রিমিয়াম ধরনের মার্কেটিং। তখন মাথায় রাখতে হবে যে আরও কীভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, ওকেশন বাড়ায় দেওয়া যায়। বলা হলো আপনি এখন থেকে লয়্যালটি স্কিম দিলাম, আপনি মাসে 3 বার আসেন, মাসে যদি 5 বার আসেন পর 2 দিন ফ্রি, এই করে আমি করলাম কি আপনার কনজামশন বাড়াই দিলাম। তো প্রিমিয়াম ব্র্যান্ডের স্ট্র্যাটেজি ইজ টোটালি ডিফারেন্ট দেন মাস। সরি, একটু বলতে পারি। সাবিত ভাই, কন্টিনিউইং ফ্রম ভাইয়ারা যে পয়েন্টগুলো বললো প্রিমিয়াম সেগমেন্টে, ইলিয়াস ভাই নট টু ওয়ারি, সামনে কামরুল ভাই বসা আছে। উই বিন টকিং ফর 2 years, উনি আমার উপর খ্যাপা, আমি এই জন্য একটু নার্ভাস। তো প্রিমিয়াম কফি সেগমেন্ট একটা স্টেজে অবভিয়াসলি আছে গ্লোবালি। কফি সাপ্লাইজ আনফর্চুনেটলি এন্টায়ার ওয়ার্ল্ডে ইজ শ্রিঙ্কিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এভরিথিং। সো আপনাদের এটা জানতে হবে যে রিসেন্টলি অন অ্যান অ্যাভারেজ $3 to $4 প্রিমিয়াম অর স্পেশালিটি কফিতে দাম বেড়ে গিয়েছে। আর জেনেরিক বা কমার্শিয়াল গ্রেডে অ্যাটলিস্ট $2 বেড়ে গিয়েছে ইন দ্য লাস্ট 3 months টাইম। নেসলে ওয়ার্কস উইথ ইনস্ট্যান্ট কফি সেগমেন্ট, তো বাংলাদেশের মেজরিটি কনজামশন আসলে ইনস্ট্যান্ট কফি।
we are the newbies introducing premium coffee segment. তো এটা অনেক হার্ডশিপ ফেস করতে হচ্ছে টু মেক ইট ইনটু দ্য ম্যাস মার্কেট। এটার ওয়েজ আছে। তো উই আর গোয়িং টু এডুকেট দ্য অডিয়েন্স অর দ্য ম্যাস যে প্রিমিয়াম কফি অ্যান্ড ইনস্ট্যান্ট কফির মধ্যে যে গ্যাপটা আছে এটা মিটিগেট করা যাবে অনলি থ্রু নলেজ শেয়ারিং। সো এখন যত কফি লাভার্স আছে বা এনথুজিয়াস্ট আছে যারা প্রিমিয়াম ক্যাফে বা প্রিমিয়াম কফি স্টোরে যাচ্ছে পারচেজিং অ্যাট আ মিনিমাম অফ 200 টাকা কফি, আসলে ইফ ইউ learn what the premium coffee segment offers you, আপনি সামনের দিকে দেখবেন রিটেইলাররা অনেক চেঞ্জেস নিয়ে আসবে। ফর এক্সাম্পল এন্ট্রি লেভেলেও অনেক বেভারেজ আসবে আর অনেক অপশন রিটেইলাররা অফার করবে যেটা হলো প্রাইস পয়েন্ট প্রবলি বিলো 150 টাকা ফর এক্সাম্পল। তো ওইটা হবে উইথ নলেজ পারচেস। হ্যাঁ, কারণ হলো দ্যাট পার্টিকুলার বিন is basically cheaper than the most expensive bean. So আপনি আপনার প্যালেট or liking preferences আপনি যত educated হবেন তত you'll pick and choose what you want to purchase. So and then again Nestle has done a fantastic job, মানে at least coffee segmentটা তারা nurture করে এত দূর নিয়ে এসেছে। But in the premium coffee segment we are working hard. Right now Bangladesh production enough nai, but you already know starting from North End to some of the government institutions including USAID, they are helping Bangladeshi farmers to grow coffee. It has a particular taste, particular characteristics, but going forward আমরা tea drinking nation থেকে coffee drinking nation হতে খুব একটা সময় লাগবে না, so long we become something like Southeast Asia regionের one of the successful economies, কারণ হলো বাইং পাওয়ার বাড়তে হবে। সো স্টার্টিং ফ্রম 20 টাকা কফি ইনস্ট্যান্ট কফি সেগমেন্টে ইউ জাম্প টু 120 টাকা ফর আ ক্যাপুচিনো ফর এক্সাম্পল। তো ওইটা হওয়ার জন্য লোকালিও প্রোডাকশন হতে হবে ইন ম্যাসেস, ইন ক্যাপাসিটি। সো সব দিকেই সবাই কাজ করছে, but unfortunately as you know current market scenario is very volatile for premium coffee segment. আমরা যেটা করছি particularly for ourselves, we are educating all our brands that we support যে at a particular market segment কে tap করার জন্য they can buy cheaper beans for example. So this is my take on the current scenario. Thank you very much. So if I summarize 3 of your feedbacks, first of all, we need to identify local sources which has quality, and আমাদের basic যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে for premium products providing consumer experience, right? এবং এই প্রিমিয়াম কনজিউমারদের জন্য আমাদের কিছু লয়ালিটি program design করতে হতে পারে. So that was all from my side, and I would like to thank all my panelists to join here. Please have a round of applause for them. Thank you.